শিক্ষা আইনে অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে কলকাতা প্রশাসন। দ্রুতই দেশে আনা হবে বাংলাদেশিদের মরদেহ। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের, পরিণতি ভোগ করতে হবে সহযোগীদেরও। দর্শক, আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। কলকাতায় হোটেল শিখা আইনে অগ্নিকাণ্ড, প্রাণহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আছে হোটেল ইজারাদারও। এদিকে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আজ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। মির্জা গালিব স্ট্রিটের ৫তলা ভবনের ৩য় তলায় ঘুপচি ৫ রুম নিয়ে চলছিল হোটেল শিখা আইন। এখানেই মঙ্গলবার গভীর রাতে আগুনে প্রাণ হারান ৯ জন। তাদের ৭ জন বাংলাদেশি। অগ্নিকাণ্ডের পর বিস্তর গলদ এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছে এ হোটেল ঘিরে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শিখা আইনে ছিল না ফায়ার ছাড়পত্র। জরুরি বের হওয়ার একটি পথ দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছিল। এই দুর্ঘটনায় বেঁচে ফেরা গাজীপুরের বাসিন্দা আসাদুজ্জামানের বয়ানে উঠে এলো ভয়াবহ অভিজ্ঞতার কথা। আগুন লাগার কিছুক্ষণ পরে যখন চিল্লাচিল্লি হচ্ছে তখন আমি বেরিয়ে সামনে আসতে দেখি আগুন, তখন আমরা পিছনে আসিনি। বেশ আমাদের রুমে, আমার পাশের রুমে কিছু লোক ছিল, তারা আমরা ভিতরের দিকে চলে গেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আবু জাফর নামে এক ব্যক্তিকে। হোটেল শিখা আইন তার নামে ইজারা নেওয়া হয়েছিল। এছাড়া পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আরও ২ জনকে। হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান মেলেনি। নিহতদের মরদেহ রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের মর্গে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। এরই মধ্যে বাংলাদেশ থেকে কয়েকটি পরিবারের সদস্য কলকাতায় গেছেন। বাড়ির ফ্যামিলি লোকে একে ও ছিল, সংসার চালাতো। হ্যাঁ, এখন মা আছে, একটা ভাই আছে, একটা বোন আছে। বোন কে দেখবে? বাবা নেই, বাবা ৫-৬ মাস আগে মারা গেছে। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। ঋতু সাহা, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানবো। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুল্য। শুভজিৎ, মরদেহ হস্তান্তরের বিষয়ে কি তথ্য রয়েছে সবশেষ জানাবেন। মিলা, যে দুজন মোট ৯ জন নিহত হয়েছিলেন আপনারা জানেন এই ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায়। তার মধ্যে ২ জন ভারতীয় ছিলেন। তার মধ্যে একজন ছিলেন যোগনারায়ণ আগরওয়াল, তিনি শিলিগুড়ির বাসিন্দা, ৬৮ বছরের বৃদ্ধ। তার দেহ কিছুক্ষণ আগে তার ভাতিজি তিনি কিন্তু রিসিভ করেছেন। এবং আরেকজন সন্দীপ পাসওয়ান, যিনি এই হোটেলেরই কর্মচারী ছিলেন, তার দেহ কিন্তু রিসিভ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সন্দীপের দেহ হয়তো তার পরিবারের লোকজন নিয়ে যাবে তার মরদেহ নেওয়ার জন্য। এখনো হাসপাতালে গাড়ি এসেছে, সেই গাড়িতে কিছুক্ষণের মধ্যে তার দেহ তোলা হবে। আরেকটি কথা, সেটা যে বাংলাদেশি যে ৭ জন রয়েছে, এই ৭ জনের মধ্যে কিন্তু এখনো একজনের পোস্টমর্টম, সেটার কিন্তু কাজ চলছে। ফলে একটা জিনিস পরিষ্কার, এখন তো ভারতীয় সময় ৪:৫-১০ হয়ে গিয়েছে, আর ১ ঘন্টা পোস্টমর্টমের কাজ চলবে। বলা যেতে পারে যে আজকে পোস্টমর্টমের কাজ যে বাংলাদেশি যে ৭ জন, তাদের হয়তো শেষ হবে, কিন্তু দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। কারণ ৬টার মধ্যে বর্ডার বন্ধ হয়ে যাবে। এখান থেকে যদি এরপরে যে প্রসিডিওরগুলো রয়েছে, এই প্রসিডিওর সম্পন্ন করে একদম সীমান্ত পর্যন্ত নিয়ে যেতে যে দীর্ঘ সময় লাগবে, এই সময়টা কিন্তু বেশ অনেকটা। এবং পাসপোর্ট ক্লিয়ারেন্সের বা এই ময়নাতদন্ত শেষে তার যে ময়নাতদন্তের রিপোর্ট, সেটাও কিন্তু জমা করতে হবে এফআরওর অফিসে এবং হাই কমিশনে। এই ময়নাতদন্তের রিপোর্ট সেটা পুলিশ হয়ে যতক্ষণে আসবে, সেটাও একটা দীর্ঘমেয়াদী সময়। ফলে মনে করা হচ্ছে আজকে হয়তো দেহ যাবে না। যদি যায় সেক্ষেত্রে স্পেশাল পারমিশন লাগে, ২ পারের ক্ষেত্রেই স্পেশাল পারমিশন লাগবে। এই স্পেশাল পারমিশনের জন্য কিন্তু কিছুক্ষণ আগেই বৈঠকে বসেছিলেন দূতাবাসের কর্মীরা এবং দূতাবাসের যারা আধিকারিকরা, তারা বৈঠকে বসেছিলেন। সেখানে তারা একটা দীর্ঘ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে। এখনো তারা জানায়নি কোনো সিদ্ধান্তের কথা। তবে আর কিছুক্ষণ পরে হয়তো বোঝা যাবে যে ময়নাতদন্ত শেষ করে যে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে। তবে এফআরওর তরফে একটা জিনিস নিশ্চিত করা হয়েছে, এফআরওর যে ক্লিয়ারেন্স, সেটা তারা আজকে যে কোনোভাবেই তারা আজকে এই এফআরওর ক্লিয়ারেন্স তারা সেটা করে দেবে। তবে আর একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কি, এই যে ঘটনা, এই দুর্ঘটনার ফলে নিউ মার্কেটের যে ৯টা হোটেলকে একেবারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুধু নিউ মার্কেট না, বাংলাদেশিরা মূলত কলকাতার পরে দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি জায়গা আসে, সেটা কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং জুড়ে এই সব হোটেলে আজকে দিনভর রেড চলেছে। এবং দিনভর এইখান থেকে প্রায় শতাধিক হোটেল চিহ্নিত করা হয়েছে যাদের ফায়ার লাইসেন্সের গলদ ছিল, যাদের কোনো রকম
রকম ত্রুটি বিচ্যুতি আছে লাইসেন্সের, তাদের চিহ্নিতকরণের যে কাজ সেটা শুরু হয়েছে। প্রত্যেক জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই হোটেল চিহ্নিত করা হয়। কলকাতার মধ্যে মোট ৩,৪০০টি হোটেলকে চিহ্নিত করা হয়েছে, যেগুলোর ফায়ার অডিট সম্পন্ন করতে হবে। মাত্র ৩০০টির কাছাকাছি ফায়ার অডিট সম্পন্ন করা হচ্ছে। বাকি ৩,০০০ হোটেলের প্রত্যেককে ফায়ার অডিট সম্পন্ন করার নির্দেশ ২৫ দিনের মধ্যে তার যে নির্দেশাবলী সেটা কিন্তু ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে। ফলে একটা জিনিস পরিষ্কার, নিউ মার্কেটের এই ঘটনা গোটা বাংলাদেশকে এই বাংলাদেশের যে প্রেশার সেটা কিন্তু ভারত সরকারের উপর বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উপর ভালোভাবেই পড়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এসআইটি গঠন করেছে। পাশাপাশি তদন্ত কমিশন যেটা কলকাতা পৌরসভার তরফে গঠন করা হয়েছে তার যে রিপোর্ট সেটা কিন্তু সামনে আসছে। অন্যদিকে যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে তাদের আদালতে তোলা হয়েছিল, সেখান থেকে তাদের ৭ দিনের পুলিশ প্রেয়ার করা হয়েছিল যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য যে কোন গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। সেখান থেকে কিন্তু ৭ দিনের যে পিরিয়ড সেটা কিন্তু বিচারক অ্যাকসেপ্ট করেছে এবং 7 দিনের মধ্যেই তাদের হেফাজতে নেওয়ার যে একটা কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন, তেহরানের সাথে যারা বাণিজ্য করবে চরম পরিণতি ভোগ করতে হবে তাদের। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করেছে ইরান। ফলে তাদের অর্থনৈতিকভাবে একঘরে করার সিদ্ধান্ত ওয়াশিংটনের। মিত্র দেশের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাংক, বিমানবন্দর বা অন্য কোনো মাধ্যমে ইরানকে সাহায্য করা যাবে না। অবিলম্বে বন্ধ করতে হবে তেল চোরাচালান, অর্থ স্থানান্তর ও ছায়া প্রতিষ্ঠানের কার্যক্রম। ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফাঁসির মঞ্চ নির্মাণ করছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও উগ্র ডানপন্থী রাজনৈতিক ইতামার বেন গাভির নির্মাণাধীন সেই স্থাপনা পরিদর্শন করে এর বিভিন্ন অংশের ছবি প্রকাশ করেছেন। বেন গাভির বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের দেখার সুযোগ রাখা হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে। এই স্থাপনা নির্মাণের উদ্যোগ এমন এক সময় নেওয়া হয়েছে যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করার জন্য ইসরায়েলে নতুন আইন পাশ করা হয়েছে। 2026 সালে 30 মার্চ ইসরায়েলি পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরে সামরিক আদালতে বিচার হওয়া কোনো ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিককে হত্যা করে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড দেওয়ার আইন অনুমোদন করে। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হবে ফাঁসি। চূড়ান্ত রায় হওয়ার 90 দিনের মধ্যে তা কার্যকর করার বিধান রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ 180 দিন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর বিলম্বের অনুরোধ করতে পারবেন। ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বুধবার এই টুইটে দাবি করা হয়, সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রং দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হরমুজকে তিনি মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবেন। এদিকে ট্রাম্পের এমন পোস্টের পর এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাদি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, হরমুজ প্রণালী ঘিরে তার এই দিবার স্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ইরানের বাইরে ইরানি বংশোদ্ভূত সবচেয়ে বেশি মানুষ বাস করেন। সেখানে প্রায় 1,41,000 ইরানি বংশোদ্ভূত মানুষ রয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা। দেশটির জাতীয় ঋণ প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে $40 ট্রিলিয়ন ঘর। এর মানে হলো প্রত্যেক মার্কিনীর ঘাড়ে এখন $1,17,000 ঋণের বোঝা। আর পরিবার প্রতি এই অঙ্ক প্রায় 3 লাখ। এই বিশাল ঋণ চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, ভারতের মোট অর্থনীতির সমান। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। প্রতি মার্কিন নাগরিকের মাথায় এখন ঋণের ভার $1,17,000, পরিবার প্রতি $2,97,000। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের হিসাবে এই অঙ্ক চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারতের মোট অর্থনীতির সমান। 2017 সালে ট্রাম্পের প্রথম শপথের সময় ঋণ ছিল প্রায় $20 ট্রিলিয়ন। এক দশকে সেটি দ্বিগুণ। কোভিড পরবর্তী 2 বছরে এসেছে এর 1/3। বাইডেন প্রশাসন যোগ করেছে $8.5 ট্রিলিয়ন।
2016 সালে ট্রাম্প 8 বছরে ঋণ মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ তার 2 মেয়াদে ঋণ বেড়েছে প্রায় 12 ট্রিলিয়ন। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আরও প্রায় 5 ট্রিলিয়ন ঋণ যোগ করবে। দ্বিতীয় মেয়াদের শুরু থেকে শুল্ক নাটকে মূলত রক্তক্ষরণই হয়েছে ট্রাম্প প্রশাসনের। সুপ্রিম কোর্ট কিছু শুল্ক অবৈধ ঘোষণা করায় $160 বিলিয়ন ফেরত দিতে হয়েছে। জুলাইয়ের মাসিক ঘাটতি দাঁড়িয়েছে 432 বিলিয়ন, মার্কিন ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক ঘাটতি। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসের ঘাটতি গেল পুরো অর্থ বছরকে ছাড়িয়ে গেছে। ইরান যুদ্ধে সামরিক ব্যয় ও জ্বালানির দাম বেড়েছে, কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘাটতি জিডিপির 3% নামানোর লক্ষ্য নিয়েছিলেন, বর্তমানে তা 6%-এর বেশি। লক্ষ্যমাত্রা এবছর পূর্ণ হচ্ছে না বলে তিনি স্বীকার করেছেন। বার্ষিক সুদ পরিশোধে ব্যয় $1.1 ট্রিলিয়ন। মেডিকেয়ারকে পেছনে ফেলে এটি এখন বাজেটের দ্বিতীয় বৃহত্তম খাত। 30 বছর মেয়াদী বন্ডের সুদহার 2 দশকের সর্বোচ্চ। বাজেটে বড় খাতগুলোর আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। অর্থনীতিবিদদের মতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই সংকটের দায় এড়াতে পারবে না কোনো দলই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান নির্বাচনের রাজনীতি কেবল বাধা ধরা ভোটের ছকে আটকে নেই। কিছু দেশ তাদের বহু পুরনো ইতিহাস আর সংস্কৃতিকে আঁকড়ে ধরে নির্বাচন ব্যবস্থাকে সাজিয়েছে একদম ভিন্ন আঙ্গিকে। গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে গড়ে তোলায় অভিনব পদ্ধতিগুলো বিশ্ব রাজনীতিতে এক দারুণ বৈচিত্র্য তৈরি করেছে। রাজনীতি সবসময় ছক বাধা নিয়মে চলে না। সাধারণ মানুষের ধারণাকে এক পাশে সরিয়ে রেখে কিছু দেশ তাদের রাষ্ট্রপ্রধান বেছে নেওয়ার প্রক্রিয়াটিকে সাজিয়েছেন একদম ভিন্ন পদ্ধতিতে, যা বৈশ্বিক রাজনীতিতে এক অনন্য মাত্রা যোগ করেছে। সুইজারল্যান্ডে একক কোনো রাষ্ট্রপতি থাকেন না। 7 সদস্যের একটি যৌথ কাউন্সিল দেশ পরিচালনা করে। প্রতি বছর আইনসভা এই 7 জনের মধ্য থেকে একজনকে 1 বছরের জন্য প্রেসিডেন্ট অব দ্য কনফেডারেশন হিসেবে নির্বাচন করে। পরবর্তীতে অন্য সদস্যরা পর্যায়ক্রমে এ পদে দায়িত্ব পান। এর চেয়ে কম মেয়াদের শাসন ব্যবস্থা দেখা যায় পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র সান মারিনোতে, যেখানে 6 মাসের সংক্ষিপ্ত মেয়াদে 2 জন রাষ্ট্রপ্রধান যৌথভাবে দেশ চালান। রাষ্ট্রপতির পদে থাকা 2 জনকেই যৌথভাবে ও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হয়। 6 মাসের মেয়াদ শেষ হলে পরবর্তী 3 বছর পর্যন্ত তারা আর এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ কোনো ভোটাধিকারের উত্তেজনা নেই। সেখানে রাজ পরিবারের 7 জন শাসকের অভ্যন্তরীণ মেলবন্ধনেই নির্ধারিত হন দেশের রাষ্ট্রপতি। ইতিহাস সেখানে অলিখিত নিয়মেই আবুধাবির শাসককে শীর্ষ পদে বসায়। অন্যদিকে ধর্মীয় সম্প্রদায়ের ভারসাম্য বজায় রেখে লেবাননে রাষ্ট্রপ্রধান নির্বাচনের যে প্রথা তা বেশ ব্যতিক্রমী, যেখানে সংবিধানেই পূর্ব নির্ধারিত থাকে যে দেশের রাষ্ট্রপতি হবেন কেবল একজন মারোনাইট খ্রিস্টান। একইভাবে প্রধানমন্ত্রী হতে হয় একজন সুন্নি মুসলিম এবং স্পিকার হন শিয়া মুসলিম। দেশ চালানোর দায়িত্বে রাজপরিবারের অংশীদারত্বের আরেক অদ্ভুত রূপ ফুটে ওঠে মালয়েশিয়ায়। 9টি রাজ্যের সুলতান বা রাজারা একটি বিশেষ কাউন্সিলে একত্র হয়ে তাদের নিজেদের মধ্য থেকে গোপনে ব্যালটে আগামী 5 বছরের জন্য দেশের প্রধান রাজা বা রাষ্ট্রপতি নির্বাচন করেন। পালাক্রমিক জ্যেষ্ঠতার উপর ভর করে এ রাজকীয় নির্বাচন পরিচালিত হয়, যা পুরো বিশ্বে এক অনন্য রাজনৈতিক উদাহরণ। নাগরিক পছন্দের বৈচিত্র্য ধরে রাখতে আইরিশদের আয়ারল্যান্ডে অনুসরণ করতে হয় পছন্দক্রমের জটিল হিসাব, যেখানে ভোটাররা ব্যালট পেপারে তার পছন্দের প্রার্থীকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে নম্বর দিয়ে মার্ক করেন। প্রথম পছন্দের ভোট গণনা শেষে যদি কেউ 50% বেশি ভোট না পান, তবে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থী বাদ পড়েন এবং তার ব্যালটের দ্বিতীয় পছন্দের ভোটগুলো অন্য বাকি প্রার্থীদের মধ্যে বন্টন করে দেয়া হয়। এই প্রক্রিয়া ততক্ষণ চলে যতক্ষণ না একজন প্রার্থী অর্ধেকেরও বেশি ভোট নিশ্চিত করেন। নীলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।